নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর ফোন করুন। এই 3-4 দিন ধরে জয়রাম দাকে দেখিনি প্রবীণদা। আর আমার ভাইপো লাকিকে দেখেছেন? না, ওকেও দেখিনি। ওখান থেকে আমি লাকির স্কুলে গেলাম। 4 দিন ধরে লাকি স্কুলে অ্যাবসেন্ট ছিল। স্কুল থেকে বললো যে লাকি 23 তারিখ থেকে আর স্কুলেই আসেনি। এই র্যানসমের কলটা কোন নাম্বার থেকে এসেছে? এইটা থেকে। এখন বন্ধ বলছে। স্যার, যা কিছুই হোক তার সাথে লাকির কোনো যোগাযোগ নেই। ও একদম ছোট বাচ্চা ছেলে। তোর ভাই জয়রামের জামিন হয়েছে, ছাড়া পায়নি কিন্তু, আর ছাড়া পাবেও না। ওর মোকদ্দমার তারিখ খুব কাছেই। ওর ডিউটি আছে এখানে, থানায় এসে হাজিরা দিতে হবে। এখন জয়রামও তো 4 দিন ধরে নিখোঁজ। থাক ছাড় এবার। আরে 4 বছর আগে তোর ভাই এবং ওর বউ একটা বাচ্চার জীবন নিয়ে খেলছিল। এবার বল ওকে নিজের সন্তানের সঙ্গে জানারম না করে। স্যার, জয়রাম কোনো খেলা খেলছিল না। লাকি যখন কথা বলছিল খুব ভয় ভয়। যদি ওর বাবাই হতো তাহলে ও এত ভয় পেত কি? ওর গলা শুনে মনে হচ্ছিল ও কারোর খপ্পরে পড়ে গেছে। স্যার, ও কিডন্যাপই হয়েছে। চোরের বাড়িতেই চুরি। আর এই যে সাসপেন্স কিডন্যাপার যে তোর থেকে 20 লাখ টাকা চেয়েছে, তোর কাছে আছে দেবার মতো 20 লাখ টাকা? হ্যাঁ আছে স্যার। আচ্ছা, আর সেটা তোর ভাই জয়রাম জানে, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু যা ভাবছেন আপনারা তা নয়। জয়রাম কিচ্ছু করেনি স্যার। কেউ তো নিশ্চয়ই আছে যে জয়রামের উপর নজর রেখেছে। ও কি করছে, কিভাবে করছে, সব খোঁজ খবর ওরা নিয়ে রেখেছে। ঠিক যেমন তোর ভাই জয়রাম করেছিল, রজতকে লুকিয়ে রাখার জন্যে। হয়তো যারা কিডন্যাপ করে এরকমই করে। আর সবাই ধরাও পড়ে। আমি হাত জোর করছি স্যার, কিছু করুন। করব, নিশ্চয়ই করব। দেখ, 2 দিন আগে জয়রামের হাজিরা ছিল। যদি আজ সন্ধ্যের মধ্যেও থানায় এসে হাজিরা না দেয়, তবে ওকে ফেরার ঘোষণা করব, জাহান্নাম থেকেও খুঁজে আনবো। সেটাই তো আমি বলছি স্যার, আপনি ওকে খুঁজে বার করুন। আমার মনে হচ্ছে যে কোনো ভুল হচ্ছে স্যার, বড় কোনো অন্যায় হচ্ছে। লাকি বিপদে আছে। ওই দিন 7ই জুন 2013, আমার খুব ভালো মনে আছে। ওই দিন আমি স্কুল যেতে চাইনি, তাও যেতে হয়েছিল। আমি খুব ভয় পেয়েছিলাম, চিন্তিত ছিলাম। আমি ওদের কথা শুনেছিলাম। আমার মা বাবা রজতকে মার্ডার করার কথা বলছিল। আমি তো বুঝতেই পারছিলাম না যে রজতকে কিডন্যাপ করে মা বাবা কি কাজ করতে চাইছিল। আমি কখনোই আমার মা বাবাকে হারাতে চাইনি, আর এটাও কখনো চাইনি যে রজতের কিছু হয়ে যাক। কিন্তু আমার ভয় ছিল যে বাজে কিছু একটা হতে চলেছে সেদিন। তারপর সেদিন জানতে পারলাম নিজেদের কাজ শেষ করার আগেই আমার মা বাবাকে পুলিশ ধরে নিয়েছে। হ্যাঁ, রজত বাড়ি পৌঁছেছে? এখনো তো পৌঁছয়নি। স্যার, রজত বাড়ি পৌঁছয়নি। জয়রামের বাড়ি থেকে ও গেল কোথায়? বাচ্চাটা কোথায়? রজত কোথায়? বলো। ও ওইখানে নেই। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, এখানে নেই। কোথায় গেল? কি করেছো বাচ্চাটাকে? আমরা রজতের সাথে কিছু করিনি। আমরা যখন এখানে আসি ওকে বাড়ি ফেরত পাঠানোর জন্য, তখন ও এখানে ছিল না। লাস্ট বার জিজ্ঞেস করছি, বল রজতের সাথে কি করেছিস দুজন? বিষ খাইয়েছিস, গলা টিপেছিস, নাকি ফেলে দিয়েছিস? এরকম কিছু করিনি আমরা। আমার মনে হয় ও ওইখান থেকে পালিয়ে গিয়েছে। 3 মাস পালালো না, যখন আজ আমরা এলাম আজকেই পালিয়ে গেল? বলিউডের ফিল্ম হচ্ছে এটা? জয়রামের পিঠের চামড়া তো তুলবই। তোমাদের দুজনকেও আমি ছাড়বো না। সময় আছে এখনো, বলে দাও বাচ্চা কোথায়? কি করেছো রজতের সঙ্গে? চল। নির্মলা? নির্মলাও এতে যুক্ত? হ্যাঁ, তোমার প্রতিবেশী নির্মলাও যুক্ত। কিন্তু ও তো সবসময় আমাদের সঙ্গে থাকতো, সাহায্য করতো আমাদের। ডাক্তারের কাছে নিয়ে যেত অদিতিকে, সবসময় আমাদের সাহায্যই করতো। নির্মলা তোমাদের সাহায্য করছিল না, বরং জয়রামকে সাহায্য করছিল। তোমাদের সঙ্গে থেকেও নজর রাখছিল আমাদের হালচালের ওপর, তোমার বাড়ির সমস্ত কথাবার্তার। আসলে নির্মলাই সেই কালপ্রিট যার জন্য তোমার ছেলে রজত কিডন্যাপ হয়েছে। আমি ভাবতেও পারছি না নির্মলা এরকম করতে পারে। আর জয়রাম ভবেশদা এমন ধোঁকা দিল? তোমরা জয়রামকে কি করে চিনলে? ভবেশদা পুরো বাড়ির জন্য ফার্নিচার বানিয়েছিলেন 2012-র কথা। এই জয়রামকে কন্ট্রাক্ট দিয়েছিলেন। জয়রাম নির্মলার সাথে যোগসাযোগে সব করেছে।
মানে জয়রাম নির্মলার সঙ্গে বন্ধুত্ব করেছে আর দুজনে সারা বছর ধরে প্ল্যানিং করেছে? না, জয়রাম তার বয়ানে বলেছে যে এই যে অপহরণের আইডিয়াটা এটা তার পরে করেছিল। আর এই আইডিয়া আসলে নির্মলার নয়, বরং তার স্বামী হরিশের আইডিয়া। এটাই ছিল সেই সিরিয়াস ভুল যেটা আমরা রজত কিডন্যাপিং কেসে করেছিলাম। নির্মলা পুরোটা সময় ওখানে ছিল, কিন্তু আমরা ওকে অল্প সন্দেহ করার পর ওর ব্যাকগ্রাউন্ড চেক না করে ওকে আমাদের র্যাডারের বাইরে রেখে দিয়েছিলাম। ওর ব্যাকগ্রাউন্ডটাই ছিল আসলে একটা বড় সূত্র। নির্মলার স্বামী হরিশ সোলাঙ্কি একটা অ্যাটেম্প টু মার্ডার কেসে অভিযুক্ত ছিল। ও ভারুচের একটা জেলেতে বন্দী ছিল, অথচ এই গুরুত্বপূর্ণ সূত্রে আমরা পৌঁছতেই পারিনি। আমি আমার মায়ের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু বড় জেঠু বলল আমি মায়ের সাথে জেলে থাকতে পারবো না। কিন্তু তাও আমি মায়ের সাথেই থাকতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম মা বাবা এমন ভুল কাজ কেন করলো। বাবার সব জিনিসের জন্য টাকা লাগে, টাকা কাজ করলে আসে। তোর বাবার কাছে কাজ ছিল না, ও চিন্তায় ছিল আমাদের টাকার দরকার ছিল। কিন্তু মা রজতকে কিডন্যাপ করে কি করে টাকা আসতো? বাবার মনে হয়েছিল টাকা আসবে। রেখা, আমি ভেবে নিয়েছি। কি মুম্বাই যাবে কাজের সন্ধানে? কাউকে বাড়িতে নিয়ে আসবো, একটা বাচ্চাকে। কি? একটা বাচ্চাকে কিডন্যাপ করব, তারপর অনেক টাকা দাবি করব। কি বাজে কথা বলছো তুমি? মাথা ঠিক আছে? অনেক টাকার মালিক, কোটিপতি। বাবা চোখ বন্ধ করে টাকা দেবে। কার বাচ্চা সেটা? কি করবে বলে ভাবছো তুমি জয়রাম? আমি ভেবে চিন্তেই কথা বলছি। আর এমনি তো এটা আমার প্ল্যান নয়, আমার একটা বন্ধুর প্ল্যান। এসব কাজে ওর অনেক এক্সপিরিয়েন্স আছে। ওর নাম হরিশ সোলাঙ্কি। ওই বড় বাড়িটাতে কাঠের কাজের কন্ট্রাক্টটা পেলাম না, তখন দেখা হয়েছিল আমার ওর সঙ্গে। কি ব্যাপার জয়রাম, হঠাৎ আমার কথা মনে পড়লো? হরিশদা, সমস্যা চলছে, অনেক দিন ধরে টাকা পয়সা টানাটানি চলছে। তুমি ওর সাথে বন্ধুত্ব করতে গেছো একজন ক্রিমিনালের সাথে? হ্যাঁ। আমরা কি ক্রিমিনাল নাকি? ক্রিমিনাল হয়ে কেউ জন্ম নেয় না, পরিস্থিতি বানায় আমাদের মতো অবস্থার জন্য। আমাদের মতন অবস্থা আরো অনেকের আছে। অনেকের কথা ছাড়ো রেখা, আমার শুধু তিনজনেরই চিন্তা আছে, লাকির, তোমার আর আমার। ব্যাস একটা কাজ করলে অনেক টাকা পেয়ে যাব আমরা, জীবনটা ঠিকঠাক চলবে, কোনো সমস্যা থাকবে না। দেখো ভাই, আমি যদি জামিনেও মুক্ত হতে পারতাম তো তোর সাথে মিলে কোনো না কোনো কাজ করতে পারতাম, কিন্তু এবার জামিনের টাকাটা অনেক বেশি, অ্যাটেম্প টু মার্ডার না। আর আমার স্ত্রী নির্মলাও টাকাটা জমা করতে পারেনি। তুমি এখান থেকে কোনো সাহায্য করতে পারবে না? মানে কোনো পথ বলে দাও, আর যা টাকা আসবে তাতে তোমার বেলও হয়ে যাবে। এই চুরি ডাকাতি কোনো দুধ ভাত নাকি? অভিজ্ঞতা লাগে, গ্যাং লাগে। একটা অন্য রাস্তা আছে আমার কাছে, সহজও, আর তুই ভালো টাকা পেতে পারিস। কি প্ল্যান আছে বলো না। ভবেশের কথা মনে আছে তোর? ভবেশ মেহতা, আরে আমার প্রতিবেশী, আরে যার বাড়িতে তুই ফার্নিচারের কাজ করেছিলি। হ্যাঁ, ভবেশ মেহতা, মনে আছে আমার। ওর বাড়িতে চুরি করতে হবে নাকি? বাড়িতে নয়, মনে। মনে মানে? ভবেশ আর ওর স্ত্রী, এদের দুজনের একমাত্র সম্বল ওদের ছেলে। হুম, আমি ওর কিডন্যাপিং এর কথা বলছি। হ্যাঁ, কিন্তু করব কিভাবে? মানে আমি ওর ছেলেকে দেখেছি, কিন্তু কিন্তু ও আমার কাছে আসবেই বা কেন? আসবে, কারণ আমার স্ত্রী নির্মলা শুধু রজতকে দেখেইনি, ওর দেখাশোনাও করেছে, কোলে নিয়ে দুধও খাইয়েছে ওকে, আর ও অদিতির থেকেও বেশি ভালোবাসে ওকে। নির্মলা সাহায্য করবে তোকে, কিন্তু 50% ওর। নির্মলার সঙ্গে কথা হয়েছে আমার। তোমার কথাও হয়ে গিয়েছে? কথা পাকাও হয়ে গেছে। নির্মলা রজতের ব্যাপারে সবকিছু জানে, কখন স্কুল থেকে আসে যায় আর কখন কি করে। ঠিক সময় নির্মলা রজতকে আমার হাতে তুলে দেবে। আর তুমি বাচ্চাটাকে কোথায় রাখবে? আবার কোথায়? এখানে। এখানে? আর লাকি? লাকি খুব ছোট, এখনো কিছু বুঝতে পারবে না। কত টাকা চাইবে তুমি? হরিশ বলল কম করে 75 লাখ টাকা। এই টাকা তো ভবেশ সহজেই দিয়ে দেবে। আর তার অর্ধেক ওই নির্মলা পাবে? হ্যাঁ, আর প্রিয়াকে যা দেবার নির্মলা দিয়ে দেবে। এই প্রিয়াটা আবার কে? প্রিয়া হরিশের বোন, ও আমাদের এই প্ল্যানে হেল্প করবে। আমরা কাল রজতকে তুলব, আর তারপর জয়রাম যাই ঘটুক না কেন, যে অবস্থাই হোক, যদি মরেও যাও তাও আমাকে ফোন করবে না, ঠিক আছে? আর কথা যা হবার তা আমার আর প্রিয়ার মধ্যেই হবে। আর প্রিয়া তোমাকে বলবে আমাদের কাছে আরেকটা করে ফোন আছে কথা বলার জন্য। আর জয়রাম, আমরা দুজন কখনো ফোনে কথা বলবো না,
সব সময় দেখা করে কথা বলবো সামনাসামনি। চল বাই। চল বাই। চল বাই, কালকে দেখা বাই। হবে। বাই। হাই নির্মলা কাকি। ভালো হয়েছে তোর সাথে আমার এখানেই দেখা হয়ে গেল। আমি স্কুলেই যাচ্ছিলাম। কেন কাকি? ওই তোর মাকে না একটা দরকারি কাজে তোর বাবার ফ্যাক্টরিতে যেতে হয়েছে, তাই আমি যেন তোকে নিয়ে যাই। আচ্ছা চলো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমাকে ডক্টরের কাছে যেতে হবে। ওই যে আঙ্কেলটাকে দেখছিস, ও আমার ভাই হয়, ওই তোকে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আর এই টুপিটা তোর মা দিয়েছে, যাতে তোর রোদ না লাগে। ঠিক আছে। রজত বাবা 2 মিনিট ওয়েট করবি? হুম। ছোট্ট একটা কাজ আছে, তারপর সোজা তোর বাবার ফ্যাক্টরি। ওকে বস? ওকে বস আঙ্কেল। বাইরে খুব গরম না, একটা কাজ করি, ভেতরে গিয়ে শরবত খাই, তারপর যাবো। ঠিক আছে। চলে আয়। চল ভেতরে চল। আমি বাড়ি যাবো। বাদ বাদ তাড়াতাড়ি বাদ। চিল্লাবি না, আমি বাড়ি চুপ, যাবো। চিল্লাবি না, আমাকে চিল্লাবি না, একদম মুখ বন্ধ। আমি বাড়ি মুখ যাবো। খোল। ওই, আরে। এবার কাঁদলে বা চেঁচালে এমন মারবো না, এমন মারবো না, অবস্থা টাইট করে দেবো, বুঝলি? চুপ। ওই কথা শুনলে না, খাওয়ার আর জল পাবি, ভালো করে থাকবি, না হলে। মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, যাব না। আমি তোমার সাথেই থাকবো। তুই কি কোনো অন্যায় করেছিস লাকি? অন্যায় তো তোর বাবা আর মা করেছে। তুই এখানে থাকতে পারিস না বাবা। কিন্তু আমি তো তোমার সাথেই থাকতে চাই। আমি বললাম না লাকি, তুই এখানে থাকতে পারিস না। আমরা খুব বড় ভুল করে ফেলেছি। আমি তো মাকে ছেড়ে যেতেই চাইছিলাম না, কিন্তু মা আমাকে ওখানে থাকতেই দিল না। শুধু সেই রাতটুকুই থাকতে দিয়েছিল। তারপর বড় জেঠু আমাকে তার বাড়ি নিয়ে গেল। আমি অশ্বিন দাদার সাথে থাকতাম। রোজ অশ্বিন দাদার সাথেই স্কুলে যেতাম আর ওর সাথেই ফিরতাম। মা বাবার সাথে শুধু দেখা হতো যখন তারা কোর্টে আসতো। মা! স্যার কতদিন হয়ে গেল আমার কেসটা উঠছে না স্যার, একটু দেখুন স্যার। হ্যাঁ স্যার, খুব চাপের মধ্যে আছি স্যার। স্যার কবে হবে স্যার, একটু দেখুন না স্যার। বাবা! বড় জেঠু বলেছিল আমায় যে মা বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনা খুবই কঠিন। বাবা আমি চেষ্টা করছি, কিন্তু ওর জামিন পাওয়াই যাচ্ছে না। জামিন মানে? কোর্ট থেকে পারমিশন নিতে হয়তো না। কোর্ট যখনই পারমিশন দেবে তারপরেই ওরা বাইরে আসতে পারবে। কিন্তু আমি মা বাবার সাথেই থাকতে চাই। তাহলে আমি ওখানেই থাকবো আর ওখান থেকে স্কুলে যাব। না এটা হয় না বাবা, ওটা হলো জেল, সেখানে তারাই থাকে যারা অন্যায় কাজ করে। বড় জেঠু, মা বাবা এমন ভুল কাজ কেন করলো? জানি না বাবা। কাজের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেছিলাম প্রবীণদা। সব সময় টাকার অভাব থাকতো। পৃথিবীতে কি টাকার অভাব শুধু তোর একার না? যে কারণে ছোট বাচ্চাটার সাথে তুই এমন কাজ করলি? কি করে এমনটা করলি রে তুই? আর তোর বউ রেখা একজন মহিলা, এক বাচ্চার মা। বাচ্চাটা তো আমাদের লাকির মতোই রে। ভুল করে ফেলেছি আমি দাদা। আমি আর সহ্য করতে পারছিলাম না। ভুল করে ফেলেছি আমি। ভুল নয়, তুই অন্যায় করেছিস জয়রাম। চিরকালের মতো অপরাধী ছাপ লেগে গেল তোর গায়ে, এমনকি রেখারও। যদি তোর লাকিকে কেউ তুলে নিয়ে যেত তো। রেখা আর আমি মন থেকে পস্তাচ্ছি, সত্যি। একবার জামিন করিয়ে দাও আমার। হ্যাঁ, জজকে তুমি পকেটে নিয়ে ঘুরছি না। আমাকে আর একটা সুযোগ দাও প্রবীণদা, আমার জামিন করিয়ে দাও। আমি আমার ভাগের জমিটা বিক্রি করে দিতে চাই, আর ওর থেকে যে টাকাটা পাবো সেটা দিয়ে নতুন জীবন শুরু করব। আমি দিব্যি করে বলছি প্রবীণদা, সৎভাবে কাজ করব, খেটে খাবো। রেখারও জামিন করাবো আর আর ভবেশদার কাছে গিয়ে ক্ষমাও চাইবো। হ্যাঁ, ও তো ফুল মালা চন্দন নিয়ে তোর জন্য অপেক্ষা করে বসে আছে, যে মাফ করে দেবে তোকে। বদলা, রজতের অপহরণের বদলা। হ্যাঁ, আমার এইরকমই মনে হচ্ছে, ঠিক এইরকমই মনে হচ্ছে স্যার। কিন্তু আমার মনে হয় এটা ভবেশের প্রতিশোধ নয়, তোর ভাই জয়রামেরই কোনো বদমাইশি। না স্যার, সত্যি বলতে কি জয়রাম এরকম বদমাশ ছিল না। ও হাতের কাজ জানতো। জানি না কেন ওর মাথাটা এরকম ঘুরে গেছিল, কিন্তু এখন তো ও
নিজের ভুল বুঝতে পেরেছে। জামিনে মুক্তি পাবার পর ও বদলে গেছে স্যার। ও এইরকম নোংরা কাজ করতেই পারে না, তার উপর নিজের ছেলের সঙ্গে। যেদিন থেকে লাকের উপর ঝড় বয়ে গেছিল তারপর থেকে নিজেকে শুধরাতেই চেয়েছে। আমি লাকিকে জানাইনি যে তোর জামিন হয়ে গেছে। ও স্কুলেই আছে। অক্টোবর 2016 চলছিল। দুপুরে যখন আমি স্কুল থেকে ফিরলাম, আমি এত খুশি হয়েছিলাম যে আমি বলে বোঝাতে পারবো না। বাবা ফিরে এসেছিল, এবার শুধু মা আসতে বাকি ছিল। এবার মাকেও ছাড়িয়ে নিয়ে আসবো আর নতুন করে সংসার করব, ঠিক আছে? স্যার, আমাদের কিছু পৈতৃক সম্পত্তি ছিল, সেগুলো বেচে আমি কিছু টাকা পয়সা পেয়েছিলাম। আরে প্রবীণদা, কেমন আছো? দাও দাও। লাকি খুব খুশি আছে নতুন বাড়িতে। কিন্তু তুই এই ঘরটাকে আর নোংরা করিস না, বুঝতে পেরেছিস কি বলতে চাই? কাজের খোঁজ কর, আর সেই সব কাজ থেকে অবশ্যই দূরে থাকবি যে কাজ আবার তোকে বিপদে ফেলতে পারে, কারণ বিপদকে ডেকে আনা তো তোর স্বভাব। তুমি চিন্তা করো না প্রবীণদা, আমি এমন কিচ্ছু করব না। অনেক বড় শিক্ষা পেয়েছি আমি। তোর ভাগের 20 লাখ টাকা আমার কাছেই থাকবে, তখনই আমি সেই টাকা তোকে দেবো যখন সত্যিই তোর দরকার হবে। নতুন জীবন শুরু কর, মন দিয়ে কাজ কর। রেখার জামিন করা, আর যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে সামনে তাকা। লাকির কথাটা ভাব। আমাদের ছোট্ট বাচ্চাটা লাকি ওইটুকু বয়সে অনেক দুঃসময়কে পার করেছে, আর ওকে কোনো রকম কষ্ট পেতে দিস না। স্যার, আমি খুব ভালো করে বুঝি, যদি মানুষ একবার কোনো ভুল করে থাকে, চিরকাল ধরেই মানুষ অপরাধীর চোখে দেখে, তাকে কেউ কোনো বিশ্বাস করে না স্যার। এমনকি ওর ওপরেও অন্যায় হয়ে থাকলেও। আমি মানি যে জয়রাম অন্যায় করেছিল, কিন্তু লাকি তো নির্দোষ। ওকে বাঁচান স্যার। আমি সত্যি বলছি, গলার আওয়াজ জয়রামের নয়, ওর 20 লাখ টাকা আমার কাছেই আছে। স্যার, আমার মনে হচ্ছে ভবেশ মেহতা বদলা নিচ্ছে, আর লাকি খুব বিপদে আছে। ওকে বাঁচান স্যার। চল 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 চল। দেখ ছেলে, আমরা তোকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। যদি পালানোর চেষ্টা করিস, চিৎকার করছিস তো, বেশি কথা বলেছিস না, তাহলে এটা দেখেছিস তো একদম কুচি কুচি করে দেবো। চল। বুঝলি বুঝলি? যদি জয়রামের ছেলের সঙ্গে সেটাই ঘটে থাকে যেটা রজতের সঙ্গে ঘটেছিল, তাহলে আমার দুঃখ পাওয়ার কিছু নেই, বরং আমার খুশি হওয়া উচিত না? ভবেশ, তোমার দুঃখ তোমার খুশি তুমিই জানো। আমরা শুধু এইটুকু জানতে চাই, এটা কি প্রতিশোধ? আপনার মাথা খারাপ হয়ে গেছে স্যার। ভবেশ, এটা কোনো উত্তর হলো না। বলো, তুমি কিসের প্রতিশোধ নিচ্ছ? আমি এমন উল্টোপাল্টা প্রশ্নের জবাব দিতে পারবো না স্যার। যদি আপনার কাছে আমাকে সন্দেহ করার কোনো কারণ থেকে থাকে তাহলে নিশ্চয়ই করুন, কিন্তু আমার উপর অভিযোগ করার আগে প্রমাণ নিয়ে আসুন। তুমি অপরাধ করলে তার প্রমাণ তো আমরা খুঁজেই পাবো, কিন্তু ভবেশ একটা কথা জেনে না, প্রতিশোধ কিন্তু ঠিক জিনিস নয়। কিডন্যাপিংটা কি খুব ভালো? আপনারা 3 মাস ধরে আমার রজতকে খুঁজে বার করতে পারলেন না, সেটাও কি ঠিক ছিল? 4 বছর হয়ে গেছে সেই ঘটনা। আমার স্ত্রী আজও রাত্রিবেলায় ঘুমের ঘরে চিৎকার করে ওঠে, সারাদিন চুপচাপ থাকে, মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়ে পড়ে থাকে। সেটা কি ঠিক? কিন্তু বদলা নিলে কিচ্ছু পরিবর্তন হয় না, উল্টে সমস্যা আরো দ্বিগুণ হয়ে যায়। তাহলে থামান তাকে, আর এবার একটু তাড়াতাড়ি। এখানে কিছু গন্ডগোল হয়েছে বলে মনে হচ্ছে না, আর বাইরে তালাও লাগানো ছিল। দেখে তো জবরদস্তি হয়েছে বলে মনে হচ্ছে না। আর জয়রামের ফোনটাও বন্ধ, মুক্তিপণের দ্বিতীয় ফোনও এলো না। আমার লাকির জন্য ভীষণ চিন্তা হচ্ছে ম্যাডাম। আমি আপনাদের আবার বলছি যে ভবেশকে আর একবার জিজ্ঞাসাবাদ করুন। স্যার, ভবেশের হাবভাব থেকে কিছু বোঝা গেল না।
যে লাকির ঘটনার সঙ্গে ওর কোনো সংযোগ রয়েছে না নেই, কিন্তু হতে পারে যা হয়েছে তার জন্য যে রাগ এখনো ওর মধ্যে রয়েছে। জয়রাম একজন অপরাধী, কিন্তু জয়রামকে আমাদের খুঁজে বার করতে হবে লাকির জন্যে। স্যার, জয়রামের ফোন সুইচ অফ হয়েছে 22 সেপ্টেম্বর রাতে ওরই এরিয়াতে, যেখানে নতুন বাড়ি কিনেছে ও। ভবেশের ফোন রেকর্ড কি বলছে? হয়তো বদলা নিতেও এই ঘটনাটা কাউকে দিয়ে ঘটিয়েছে। এমন কোনো সন্দেহের নম্বর তো আমাদের চোখে পড়ছে না স্যার। রজতের অপরাধী আমাদের সামনেই ছিল, কিন্তু আমরা তাকে চিনতে পারিনি। নির্মলার রজত আর তার পরিবারকে জানতো। নির্মলার সাহায্যে এই প্ল্যানটা সাকসেস হয়েছিল। এই কেসেও কি তেমন কিছু আছে? রজতের প্ল্যানে নির্মলা নিশ্চয়ই এক্সিকিউট করেছিল স্যার প্ল্যানটা, কিন্তু মাস্টারমাইন্ড ছিল ওর হাজবেন্ড, যে জেলে ছিল, হরিশ সোলাঙ্কি। এই জয়রামও তো জেলেই ছিল। হতে পারে জেলের কোনো অপরাধীকে ব্যবহার করা হয়েছে এখানে। হয়তো কেউ জয়রামের অপেক্ষাতেই ছিল যে ও জেলের বাইরে বেরোলেই তৎক্ষণাৎ ওকে অ্যাটাক করবে। হয়তো সেটা ভবেশও হতে পারে। শশী, খোঁজ নাও যে জেলে জয়রামের কাছে কারা ছিল আর তাদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল। জয়রামের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আর লাকির মুক্তিপণের জন্য দ্বিতীয়বার ওরা তো আর ফোনই করেনি। সেরকম আমরা করিনি। যখন আমরা রজতকে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে প্রবীণ দাদা। আমাদের কৃতকর্মের ফল আমাদের লাকি ভোগ করছে। কিন্তু পুলিশ কেসটাকে সিরিয়াসলি নিয়েছে। জয়রাম আর লাকিকে খোঁজবার চেষ্টা তো করছে। লাকি কোনো খারাপ কাজ করেনি প্রবীণ দাদা। দেখো রেখা, আমরা পুলিশকে সাহায্য করতে পারি। জয়রাম যখন জামিনের পর জেলে তোমার সাথে দেখা করতে যায়, তখন তোমাকে কারোর ব্যাপারে কিছু বলেছিল কি? মানে জয়রাম কি কাউকে বলেছিল যে জমি বিক্রি করে 20 লাখ টাকা পেয়েছে? কারণ অপহরণকারীরা জানে যে আমার কাছে ওর 20 লাখ টাকা জমা আছে। না, ও এরকম তো কোনো কথা আমাকে বলেনি। আর আমার মনেও হয় না যে ও কাউকে কিছু বলবে। আমি, আপনি আর জয়রাম ছাড়া কি করে কেউ কিছু জানতে পারবে? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না, আর জয়রামের কোনো খোঁজও পাচ্ছি না। আর না লাকির। জয়রাম 3 বছর জেলে ছিল। এর মধ্যে ওর কিছু সাথী ছাড়া পেয়েছে, কিছু নতুন এসেছে, আর কিছু ট্রান্সফার হয়েছে অন্য জেলে। এই অমিত ঘোষাল, অক্টোবর 2016 যখন জয়রামের জামিন হয়েছিল, তখন কি জেলের সেলে জয়রামের সঙ্গে এই লোকটা ছিল? হ্যাঁ, আর এই অমিত তো কিছুদিন হলো ছাড়া পেয়েছে, জুলাই 2017-তে। আমার এই লোকটার সমস্ত ইনফরমেশন চাই। আর কোন ক্রাইমের জন্য গেছিল? অমিত ভাউ স্যার। হ্যাঁ, এই নাম্বারটা 444567898, যেটা থেকে প্রবীণের কাছে মুক্তিপণের ফোন গেছিল। এই নাম্বারটা অমিত ভাউসারের নামে রেজিস্টার্ড। 20 লাখ লাকির জীবনের দাম। কে তুমি ভাই? অমিত ভাউ স্যারের কল রেকর্ড, লোকেশন ডিটেল, যা যা ডকুমেন্ট আছে আপনার কাছে তাড়াতাড়ি আমাদের পাঠিয়ে দিন। এটা অমিতের কেস, আউট অফ সুরাট পুলিশের কেস। অস্ত্রসহ ধরা পড়েছিল। ওর সাথী ছিল কুনাল। এই হলো সে। এই যে অমিত আর কুনাল, ওদের ব্যাপারটা সুরাট পুলিশ জানতে পেরেছিল যে ওরা সুরাটে অস্ত্র ডেলিভারি দিতে আসছে। রাস্তাতেই ধরা পড়ে। দুজন জুডিশিয়াল কাস্টডিতে ছিল। আমি যেরকম বলেছিলাম, অমিতের জামিন জুলাই 2017-তে হয়েছিল, আর ওর মাও খুব খেটেছিল অমিতের জামিনের জন্য। আর ওই কাজটা করতে পারে এমন সম্ভাবনা আছেই, কারণ অমিত জামিন পেয়ে বাড়ি যায়নি, নিরুদ্দেশ হয়ে যায়। আর ওর মা বারবার এখানে এসে আমাদের ক্লাস নিত। স্যার বলুন না, আমার ছেলে অমিত কোথায় আছে? আপনি বলছেন 20 জুলাই ওকে ছেড়েছেন, আজকে 10ই আগস্ট। এতদিন হয়ে গেল ছেলেটা আমার বাড়ি আসেনি। দেখুন দিদি, আপনার ছেলে যখন বেআইনি অস্ত্রের ব্যবসা করতো, না আপনাকে জিজ্ঞেস করেছেন, আমাকে। কিন্তু স্যার এতদিন ধরে কোর্ট কাছারি করে যাচ্ছি, নিজের জীবনের সমস্ত রোজগার ও জামিনের পিছনে খরচ করলাম, আর আপনি তাতে আমরা কি করব? ও অপরাধ করেছিল, জেলে গিয়েছিল, এবার জামিনের পর বাড়ি ফিরলো না, আবার কোনো খারাপ কাজ করে বেড়াচ্ছে। আমাদের তো রেড অ্যালার্ট ইস্যু করা উচিত আপনার ছেলের জন্য। হ্যাঁ করুন না, করুন। এবার যদি বাড়ি ফেরে না, দিব্যি কেটে বলছি, মেরে মেরে এমন হালত করবো না যে দ্বিতীয়বার এমনটা করতে পারবে না। আপনি শুধু ওকে খুঁজে এনে দিন। দেখুন দিদি, আমাদের কাছে আরো অনেক কাজ আছে। ও যদি লোকাল পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা না দেয়, ওনারা তো অ্যাকশন নেবেন। আপনি এখানে এসে মাথা ঠুকবেন না। তারপরেও অমিতের মা আসতেই থাকে। অমিতের মায়ের অ্যাড্রেস, আজ সমস্ত ডিটেলস সব চাই আমার। স্যার, অমিত ভাউ স্যার আমাদের প্রথম সন্দেহ, হয়তো ওই অপরাধী। অমিত ভৌসারের সঙ্গেই কুনাল গোয়েল এখনো জেলে আছে স্যার। ও জামিন পায়নি এখনো। ওকে অন্য জেলায় ট্রান্সফার করা হয়েছে, কাস্টাডি চেয়ে পাঠিয়েছি স্যার। হয়তো ভবেশ জয়রামের উপর নজর রেখেছিল। হয়তো জানতে পেরেছিল যে অমিত জয়রামের জেলখানার বন্ধু, আর তারপর লাকিকে অপহরণের সুপারি দেয় ওকে। স্যার, ভবেশের কল রেকর্ডে অমিতের নাম্বার কোথাও কিন্তু ফিচার করছে না স্যার। আর না অমিতের কল রেকর্ডসে ভবেশের।
জেলের ভিজিটার লিস্টেও ভবেশের নাম কিন্তু কোথাও দেখিনি। কিন্তু স্যার জয়রাম আর অমিত রেগুলার টাচে ছিল, দুজনের মধ্যে কথাও হতো যখন অমিত বেল পেয়েছিল এই বছরই জুলাইতে। প্রথমে অমিতকে ট্র্যাক করতে হবে, ওর মায়ের সঙ্গে কথা বলো, আল্লাহের মিসিং পোস্টার লাগিয়ে দাও সারা শহরে, হয়তো বাচ্চাটা খুব বিপদে রয়েছে। ভাই ওর অ্যাকাউন্টে শুধু 15,000 টাকা রয়েছে। একটা নতুন সিম কার্ডের ব্যবস্থা কর। মনে হচ্ছে লাকির জেঠুর সঙ্গে সিরিয়াস কথাবার্তা বলতে হবে। কিন্তু সামলে, হ্যাঁ, বাচ্চার পোস্টার সব জায়গায় লাগিয়ে দিয়েছে ওরা। তুই গাড়ি চালা ভাই, পোস্টার লেগেছে তো কি হয়েছে? কে জানে যে হাফ টিকিট কার কাছে আছে? হ্যাঁ, সাতই জুন 2013 আমি স্কুল চলাকালীনই পালিয়ে গেছিলাম। আমার ভয় হচ্ছিল যে আমার মা বাবা রজতের সাথে কি ওটাই করবে যেটা ওরা বলছিল। আমি বাথরুমের জানালা দিয়ে ভেতরে এসেছি, এবার ওখান দিয়েই পালাতে হবে। তুই কি তোর বাড়ির রাস্তা চিনতে পারবি? চল আমরা গিয়ে খুঁজি। সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু করিনি ওর সাথে। তাহলে কে করেছে? হ্যাঁ, এখান থেকে বাচ্চাটা উধাও হলো কি করে? আমরা যখন ভেতরে এলাম ও এখানে ছিল না। ঠিক আছে, টাকা পেয়ে গেছে। নির্মলা বৌদি বললে বাচ্চাটাকে শেষ করে দিতে। গেলটা কোথায়? পালিয়ে গেল নাকি আজকের দিনেই? কিন্তু কিভাবে? আচ্ছা নির্মলা, শোনো না, রজত এসছে? এখনো তো আসেনি ভবেশদা। আমি তো ওর জন্যই দাঁড়িয়ে। কিছু জানা গেল? আরে ওই জয়রাম ফার্নিচারওয়ালা, ওই এসবের পেছনে রয়েছে। স্যার, স্যার, কোথায় আমার রজত? কোথায় আমার ছেলেটা? ভবেশ বাবু, বাবা, রজত, বাবা, রজত, রজত আমার বাবা, রজত।
অনিতা, রজত ফিরে এসছে। রজত বাড়ি ফিরেছে? হ্যাঁ। স্যার ওখানে নির্মলা থাকলে ওকেও ধরে নিন, এই প্ল্যানে ও শামিল আছে। বাবা, আমি ওর পোস্টার দেখেছি। ওই ছেলেটা লাকি, ওকে কেউ কিডন্যাপ করেছে। কে করেছে এটা বাবা? তোর কি মনে হয় বাবা? তোর বাবা করেছে শুধু বদলা নেওয়ার জন্য? পুলিশও এই কথাই ভাবছে। বাবা, যখন আমি 3 মাস ওখানে ছিলাম, শুধু লাকিই একজন ছিল যে আমার জন্য চিন্তা করত। ওরা তো আমায় মারতো, আর সেটা লাকির খারাপ লাগতো। জানি বাবা, আমি প্রার্থনা করছি যাতে ওর সাথে খারাপ কিছু না ঘটে, আর ও যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে, যেমন তুই ফিরে এসেছিস। পৃথিবীর কোনো বাচ্চার সঙ্গে যেন এরকম না ঘটে, কোনো বাবা মার সঙ্গে এরকম ঘটা উচিত নয়। আশা ভাও স্যার, পেয়েছেন? আমার ছেলেকে পেলেন? আশা দেবী, আপনার ছেলে অমিত কারোর বাচ্চাকে অপহরণ করেছে, 11 বছরের বাচ্চা। আমরা ওর খোঁজ করছি। কোথায় আছে আপনার ছেলে? আরে গত 2 মাস ধরে এই প্রশ্নটাই আমি বারবার করছি যে কোথায় আমার ছেলে, কিন্তু কেউ তার উত্তরই দেয় না। আদালতে ঘুরে 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 আমি এত কষ্ট করে ওর জামিন করাই, আর কোথায় আমার ছেলে? স্যার 2016 থেকে আমি এখানেই পচে মরছি। অমিতের যখন বেল হয়েছিল, ও আমাকে বলেছিল এখান থেকে আমাকে বের করবে, কিন্তু এখান থেকে বেরোনোর পরে আমার সঙ্গে দেখা করতেও আসেনি স্যার। আর উল্টে আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন যে অমিত কোথায়। কুনাল অমিত কোথায় সেটা তো তোকে পিটিয়ে আমরা জানতে পেরে যাব। তার আগে এটা বল যে জয়রামের ছেলে লাকিকে কিডন্যাপ করার প্ল্যান তোরা কি জেলে বসে করেছিলি? ঠিকঠাক বল। কে জয়রাম পারমার স্যার? এই লোকটা। স্যার এই লোকটাকে আমি আগে কখনো দেখিনি, আর আমি আর অমিত একই জেলে থোড়ি না ছিলাম। আর এটা হলো লাকি, যে তোর বন্ধু অমিতের কবজায় রয়েছে এখন। আর এই কেসে তোকেও কিন্তু আমরা জুড়ে দিতে পারি, তখন তুই বুঝতে পারবি। আরে এরকম করবেন না স্যার। স্যার আমি তো খুব ছোট মানুষ স্যার, ছোটখাটো। অমিতের ছোটখাটো কাজে আমি ওকে সাহায্য করতাম স্যার। সেদিন প্রথমবার আমরা অস্ত্র বিক্রি করতে গিয়েছিলাম, আর রাস্তায় আপনারা আমাদের ধরে ফেললেন। স্যার এই কিডন্যাপিং কি করে করতে আমি জানি না স্যার। কুনাল, আমার ধৈর্যের সীমা আছে। বল অমিত কোথায়, বল। স্যার কিছু তো গন্ডগোল আছে। এ কিন্তু কুনাল নয়, এ হলো আসল অমিত ভাও স্যার। জেলেও তাহলে আজকাল হলিউড ফিল্ম দেখানো হচ্ছে, যেখানে দুজন মুখ বদল করে। মুখ নয়, এই দুজন শুধুমাত্র নিজেদের আইডেন্টিটি এক্সচেঞ্জ করেছে। এটা ওর মা এক্ষুনি বলল। এই দেখুন, এখানে সাইন করে আপনার ছেলে অমিত ভাউসার বেল পেয়ে ছাড়া পেয়েছে। এবার তো বিশ্বাস করছেন আপনি যে ও পালিয়ে বেড়াচ্ছে? কোথায় যেতে পারে? এই বাচ্চাটাকে ও অপহরণ করেছে। ওকে কোথায় নিয়ে যেতে পারে ও? এসবের মানেটা কি? এটা আমার ছেলে অমিত নয়। এই নাটকে কেন সামিল হচ্ছেন? বলছেন না কেন অমিত কোথায়? কিসের নাটক? কি বলছেন কি আপনি? আমি কি আমার ছেলেকে চিনবো না? এটা আপনার ছেলে নয়? এটা আমার ছেলে অমিত নয়। এর নাম কুনাল। এর সাথে আপনার ছেলে অস্ত্র বেচতে গিয়ে ধরা পড়েছে। এসব কিসের পাগলামি? এটা আমার ছেলে অমিত ভাউসার। মা চুপ কর, চুপ কর, নির্লজ্জ বেহায়া। এত কষ্ট করে ছাড়ালাম তোকে, লজ্জা করলো না তোর? বল, লজ্জা করলো না? জবাব দিচ্ছিস না কেন? বল না তুই। আবার কি শয়তানি করছিস তুই? হ্যাঁ বল। এ বলবে আশা দেবী, আর এক্ষুনি বলবে। আপনি 2 মিনিট একটু বাইরে গিয়ে বসুন। আমি ততক্ষণ এর কাছে জেনে নিচ্ছি যে অমিত কুনাল হলো তো কি করে হলো। স্যার স্যার স্যার, স্যার মারবেন না স্যার। স্যার আমি সব বলছি, স্যার আমি সব বলছি আপনাকে। বলতে শুরু কর। স্যার এটা কুনাল গোহিলেরই আইডিয়া ছিল। ও অমিত ভোসার হয়ে যাবে, আর তুই কুনাল কোহলি। কেন? ওর পিছনে ওই বড়দা পুলিশ পড়েছিল স্যার। তুই আমাকে গরু মানিস তো অমিত? হ্যাঁ কুনালদা। একটা গেম খেলবো। কিসের গেম কুনালদা? এখন থেকে তুই কুনাল গোয়েল, আমি অমিত ভাউসার। কিন্তু কেন কুনালদা? কারণ বড়দা পুলিশ আমাকে খুঁজছে, কুনাল গোয়েলকে।
এখন আমার জায়গায় ওরা যখন তোকে ধরবে, তাহলে মেয়েটা তোকে চিনতেই পারবে না। কোন মেয়ে কুনালদা? আরে আছে একটা মেয়ে, আমি একটু গন্ডগোল করে ফেলেছিলাম ওর সঙ্গে, একটু জোর জবরদস্তি হয়ে গেছিল। সালি রেপ কেস ঠুকে দিস আমার উপরে। যদি তুই আমার জায়গায় কুনাল হোস, আর পুলিশ যখন আমাকে ধরবে, তো শনাক্তকরণে মেয়েটা তোকে চিনতেই পারবে না। তারপর কি, তোর উপর কোনো চার্জই লাগবে না। আর তুই তো আমাকে জানিসই, ছোটখাটো চার্জে তো আমি এমনি এমনি বেরিয়ে আসবো। একটা জাঁদরেল উকিল লাগিয়ে তোকেও বার করে আনবো, ফের বাইরে মস্তি করবো। বোকা বানিয়ে গেল কুনাল গোহিল আমাকে স্যার। আমার নাম ব্যবহার করে রেপের চার্জের থেকে বাইরে বেরিয়ে গেল। আর আমার মা এত কষ্ট করে আমার জন্য বেল বের করলো, সেই বেল পেয়ে গেল ও। এখনো বাইরে মস্তি করছে, কিন্তু ও আমাকে ছাড়াতে এলো না স্যার। অনিল, তুই কুনাল হয়েছিস পুরো নিজের ইচ্ছেতে। এবার কিডন্যাপিং এর চার্জ তোর উপরেই লাগবে, কেননা এই মুহূর্তে তুই কুনাল। না না স্যার, আমি অমিত ভাউসারি, আর আমি সেটাই থাকতে চাই স্যার। আমি তো এখানে 1 বছর ধরে আছি স্যার। তাহলে আমি এখন কি করে জানবো স্যার এই কিডন্যাপিংটা কি করে হলো, কোথায় হলো? কে জানবে এটা? আর কার সঙ্গে মিলে এই কাজটা করেছে কুনাল গোয়েল? হ্যাঁ, আপনারা গিয়ে সুজিত ওঝাকে ধরুন স্যার, ও আমাদের সঙ্গী ছিল। কোথায় পাবো এই সুজিতকে? আসল অমিত যে সুজিতের কথা আমাদের বলেছিল, আমরা তার কাছে পৌঁছে গেলাম। বহু খোঁজাখুঁজির পরে অবশেষে আমরা তার বাড়ি পৌঁছলাম। ভাই, লাকি ওই জেঠুকে দেবে 20 লাখ টাকা? দেখা যাক লাকি আমাদের জন্য লাকি কিনা। 2-4 বার ট্রাই করে দেখি। বড় জেঠু যদি ভালোবাসা না দেখায় ভাইপোর প্রতি, তাহলে আমরাও দেখাবো না। কে রে? সুজিত ভাই, আমি অমিত। অমিত বোধহয় জেল থেকে ছাড়া পেয়েছে সালা। খোল দেখি, তবে ছাড়া দিলি রে? এক্ষুনি ছাড়া পেয়েছে তোদের সব কটাকে জেলে ঢোকাতে। চল আমাদের সাথে। সালা অমিত বেঈমান, আমাদের ধরিয়ে দিলি। আর তুই তো খুব কথা রেখেছিস, আমাকে ছাড়িয়েছিস জেল থেকে। বাবু ভয় পাস না, আমরা পুলিশ। ওকে, এই ওর গাড়িতে যা, ভেতরে যা। বাবা লাকি, তোমার জেঠু তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা বাবা, তুমি আমায় বলতে পারো তোমার বাবা কোথায়? অমিত আঙ্কেল আর ওনার সাথে যে দুজন ছিলেন, ওরাই আমার বাবাকে মেরে ফেলেছে। কি? আমি ঘুমোচ্ছিলাম, যখন আমি আওয়াজটা পেলাম, আমি উঠে এসে দেখলাম বাবাকে মেরে ফেললো ওরা। কি দেখেছিস রে তুই? বল, কি দেখেছিস তুই? ওরা আমাকে কোথায় নিয়ে গেল আর বলেছিল যে যদি আমি চিৎকার করি বা পালিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ওরা আমাকেও মেরে ফেলবে। আচ্ছা বাবা, এই যে অমিত, এর আসল নাম কি কুনাল? আমি জানি না আঙ্কেল, সত্যি। হ্যাঁ বাবা, আমি বিশ্বাস করছি। আচ্ছা বাবা, এরা তোমার বাবার বন্ধু ছিল? বাবা তো এটাই বলেছিল যে ওরা বন্ধু। অমিত সেজে জামিনে জেল থেকে বেরিয়ে আসা কুনালের জয়রামের সাথে বন্ধুত্ব জেলের ভেতরেই হয়েছিল। জেলের বাইরে আসার পরেও সম্পর্কটা একই রকম ছিল। আবে, তোর কাছে যখন জমি ছিল, বেচতে পারতিস, পয়সা পেতিস, তাহলে কিডন্যাপিং কেন করলি? হ্যাঁ, এখন দেখ, এত কষ্ট করে তোর বেল হলো, আর তোর বউ এখনো জেলের ভেতরে। ভুল হয়ে গেছে ভাই অমিত, খুব বড় ভুল হয়ে গেছে। সারা জীবনের মতো একটা দাগ লেগে গেল মাথায়। রেখার তো জামিন করাতেই পারছি না, আমিও কতক্ষণ বাইরে আছি জানি না। আমি একটা কথা বলি, পালিয়ে যায় এখান থেকে। আমিও এটাই করেছি, যেখানে গোলমাল করি সেই জায়গাটাই ছেড়ে চলে যাই আমি। তোর কথা আলাদা আর আমার কথা আলাদা। আমি একটা নতুন জীবন শুরু করার চেষ্টা করছি, তাই তো এই বাড়িটা কিনেছি। আরে ঘন্টার নতুন জীবন? এখনই তুই বললি না তোর মাথায় দোষীর দাগ লেগে গেছে, তাহলে কাজকর্ম করে কি করবি তুই? কিছু নতুন শুরু করব। আর পয়সা আমার বাবা দেবে তোকে। টাকা আছে রে, ওই জমিটা বেচে যে টাকাটা পেয়েছিলাম সেটা দাদার কাছেই রাখা আছে। হ্যাঁ, তো নিয়ে নাও থেকে। নেব, যখন সত্যি দরকার পড়বে তখন দিয়ে দেবে। আর এখন খারাপ কাজ করলে, থানায় হাজিরা না দিলে, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে
তাহলে 1 টাকাও দেবে না দাদা। কত টাকা আছে? এই 20। 20 লাখ? চল না। সত্যি? ওর জেঠুর কাছে 20 লাখ টাকা আছে, ধরে না দিওয়ালির বোনাস। কিন্তু ওর নিজের কাছে কত থাকবে? আমি জয়রামের সঙ্গে 2-4 বার বাইরে গেছিলাম, ওর বাচ্চাও ছিল সঙ্গে। বাচ্চাকে এটিএম কার্ড দিয়ে টাকা বার করেছিল। কুণাল ভাই, তোমাকে ওর বন্ধু মনে হতে পারে, কিন্তু আমার ওকে আস্ত মুরগি মনে হচ্ছে। আর ওই আছে না প্রবীণ বৌদি, প্রবীণ বৌদি? হ্যাঁ প্রবীণ বৌদি নয়, প্রবীণ দাদা। হ্যাঁ ওই যাই হোক, প্রবীণ ভাই, ওর কাছে 20 লাখ টাকা। এই প্রবীণ দাদাও কুকরুকু, অনেক দিন হয়ে গেল ভালো করে দাও মারি না। ভাবছি এবার চিকেন বিরিয়ানি খাবো। নতুন যে বিল্ডিংটা হচ্ছে না, বেশ ফাঁকা জায়গা, আর ওখানে খোঁড়াখড়িও হয়েছে, ওখানেই কবর দিয়ে দেবো। আর কজনকে মেরেছিস? কজনকে পুঁতেছিস এখানে? এই একটাই ছিল স্যার, প্রথমবারই ব্যাড লাক হয়ে গেল। ব্যাড লাক তো এবার শুরু হবে তোর। তোরা 3 জন আর জীবনে কখনো ভোরের আলো দেখতে পাবি না। হয়তো জয়রাম ওর কৃতকর্মের শাস্তি পেয়েছে, আমিও পাবো। কিন্তু লাকি কি ভুল করেছিল প্রবীণ দাদা, যে ওকে এত কিছু সহ্য করতে হয়েছে? কত কিছু ভোগ করেছে আমার ছেলেটা আমাদের জন্য। বোধহয় আমরা যোগ্যই ছিলাম না ওর মা বাবা হবার। জয়রাম কখনো কোনো ভুল রাস্তা বাছেনি, কিন্তু হঠাৎই কিডন্যাপিং করলো। এমনই কপাল, যখন ও নিজেকে শুধরে নেবার চেষ্টা করতে শুরু করলো, একজন অপরাধী আর বদমাইশের সাথে বন্ধুত্ব করলো। আমি সারাটা জীবন আমি জয়রামকে কখনো চিনতেও পারলাম না, এমনকি তোমাকেও। কিন্তু লাকির কথা আমি অবশ্যই ভাববো। ওকে আমি জীবনে বড় করে তুলবো নিজের মতো করে। আমি আবার বড় জেঠু আর অসীম দাদার সাথে থাকতে শুরু করলাম, কিন্তু আমি আমার মা বাবাকে মিস করি। মা কবে জেল থেকে ছাড়া পাবে আমি জানি না। আমি ওয়েট করছি মায়ের জন্য। কুণাল গোহিল, সুজিত ওঝা আর রমেশ যাদবকে জয়রাম পারমারকে হত্যা আর লাকিকে অপহরণের চার্জে গ্রেপ্তার করা হয়। রজতের কিডন্যাপিংয়ে যে আরো 3 জন অপরাধী ছিল, তাদের এখনো পর্যন্ত জামিন হয়নি, আর আদালতে শুনানি চলছে। লাকি এখন তার জেঠুর কাছে সুরক্ষিত আছে। রজতও তার বাবা মার সঙ্গে ভালোই আছে। যে কোনো অপরাধে ভিকটিম আর অপরাধী দুজনের বাচ্চারাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর এটা অপরাধের সবচাইতে বড় সাইড এফেক্টস। অপরাধ যদি এই কেসের মতো ভয়ঙ্কর নাও হয়, ছোট ছোট কেসে আমরা বহুবার দেখেছি বাচ্চার উপর তার প্রভাব ভীষণভাবে পড়ে। যখন বাচ্চা অপরাধ প্রত্যক্ষ করে, তখন সে এটা বুঝতে পারে না যে অন্যায়টা কি, কিন্তু তারা এটুকু আভাস পায় যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। কিন্তু পরে যখন তারা বুঝতে পারে যে যেটা ঘটেছে সেটা ঠিক হয়নি, তখন হাজার বোঝালেও তারা সেই অনুভবটা ভুলতে পারে না। তাদের মনে একটা ছাপ থেকে যায়। প্রত্যেক বাবা মা চায় যে তাদের শিশু যেন তাদের জীবনে ভালো জিনিস শেখে, ভালো মানুষ তৈরি হয় আর ভালোভাবে জীবন কাটায়। আর এটাই হওয়া উচিত। তাদের সাথে কখনো কোনো অন্যায় যেন না হয়, আর তারাও যেন কোনো অপরাধ লুকোনোর সুযোগ না পায়। আমরা এটাই চাই যে বাচ্চাদের সঙ্গে হওয়া অন্যায়ের সাজা আরো কঠিন হোক, ভীষণ শক্ত। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে ক্রাইম পেট্রোল সতর্কে। জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.